এই জায়গায় একটা দুর্বলতা। দ্বিতীয় দুর্বলতা কোথায়? সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্বলতা সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে একটা কন্ট্রোভার্সিয়াল, যিনি বিডিআর কমিশনের প্রধান ছিলেন এবং সেই উনার থাকা অবস্থায় বিডিআর সৈনিকগুলো মারা গেছে, তাদের বিচার হলে তো উনার বিচার হয়। উনি তো খুনি মামলা হয়। উনার নামে তো খুনের মামলা হবে। কারণ উনি তো আ উনি উনি যখন তদন্ত করছেন সেই সময় যে সকল সৈনিকগুলোকে ধরে নিয়ে এসে যারা দোষী না তাদেরকে, যারা সাক্ষ্য দিতে চাইছিল তাদেরকেই ধরেন মনে করেন যাবজ্জীবন দেয়া হয়েছে। তাদেরকে ৪২ জন সৈনিক তো মেরেই ফেলছে। আমি যে সৈনিক আমাকে বাঁচানোর জন্য খবর দিয়েছিল সৈনিক শাহ আলম, তাকে তো খুঁজে পাওয়া যায় নাই। তার মানে কি? তার ডেড বডি কোথায়? তাকে কে মারছে? এগুলো যদি বিচার হয় তাহলে তো এই স্বরাষ্ট্র উপদেষ্টারও বিচার হয়। তার মানে এরকম একটা মেকানিজমের থাকা অবস্থায় তাহলে কি ইলেকশন কমিশন ইলেকশন করতে পারে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি পিনাকিদার সাথেও একমত যে এইভাবে হলে ইলেকশন হয় না। তার মানে এই যে অংশগুলো বাকি আছে, রিফর্মের যে অংশগুলো, মানে এখনো পর্যন্ত ডালপালা, আওয়ামী লীগের যে সকল গাছপালা কাটা বাকি আছে সেগুলো কাটতে হবে এবং সেটা ইলেকশনের আমরা আগে কেটে ১৫ করতে হবে। বছরে কেন কাটলাম? ১৫ মাসে কেন কাটলাম না? আমরা তারপরে তফসিল ঘোষণা দিয়ে দিলাম। আজকে শফিকুল আলম আচ্ছা, বলছে যে এইটার কোন এইটার অবস্থাতেই নির্বাচন পেছাবে না, মানে কোন অবস্থাতেই নির্বাচন ঠেকাতে পারবে না। তো আমরা যে এই যে কতদিন কতগুলা ঘটনা ঘটলো, নুরের উপর আক্রমণ হলো, ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ হলো, আজকে হাদির উপর। স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে এই ক্ষেত্রে কতটা পজিটিভ ভূমিকা রেখেছে? অস্ত্র উদ্ধারের কথা যদি আমরা বলি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের মনে করি যে উনি হচ্ছেন আজ্ঞাবহ একজন সৈনিক। মানে উনার নিজস্বতা বলে কিছু নাই। উনার ওই উনার উনার উনাকে আপনার অ্যাপিয়ারেন্স দেখলে বুঝবেন উনি নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন না। উনাকে কেউ ফোন করে বলে দেয় এটা করো, উনি ওইটাই করেন। এর বেশি যোগ্যতা না নাই, কারণ আমি উনার স্টাফ অফিসার ছিলাম। আমি তো উনাকে দেখেছি। আমি উনার সম্বন্ধে যেটা বুঝি এটুকু আমার মন্তব্য। আমি সিনিয়রকে এর থেকে বাজে মন্তব্য করতে পারলাম না, সরি। কিন্তু আপনার বক্তব্যটা আমি পরিষ্কার করি। সেটা হচ্ছে যে মানে ইলেকশন হবে না, হতে পারবে না। এই ধরনের যে জায়গাগুলোতে কেন ১৫ মাসে আমরা করতে পারিনি? এখন ১৫ মাসে যখন প্রফেসর ইউনূস সাহেব আমাদের দেশ সরকার প্রধান হিসেবে যখন জাতির জন্য ভাষণ দেন, তখন উনি বলেন যে, "না, আমাদের অ্যাচিভমেন্ট আছে। আমাদের কি অ্যাচিভমেন্ট আছে? আমরা এই করেছি।" হ্যাঁ, উনার অ্যাচিভমেন্ট, উনি একটা বিশাল সাদা হাতিকে মানে একটা হাতি নড়াচ্ছেন। মানে একটা দেশের মধ্যে কেন এই হাতিটা কিভাবে হলো? আমি আপনার আগের টক শোতে বলেছিলাম। ৫ তারিখ থেকে ৮ তারিখ যখন বিভিন্ন পদের লোকজন পরিবর্তন করা হয়েছে, কারণ সারা বাংলাদেশে কোনো পুলিশ ছিল না। সব পুলিশ পালায় গেছিল। বাংলাদেশে কোনো ধরনের প্রশাসন ছিল না। সব প্রশাসন চুপ হয়ে গেছিল। তাহলে ওই সময় দেশ চালাইছে হচ্ছে ওয়াকার স্যার। এবং এই ওয়াকার সাহেব যখন দেশ চালিয়েছেন উনি কোথায় কাকে বসাবেন এই ইনস্ট্রাকশন গুলো তারেক সিদ্দিকী বলে দিয়েছেন এবং রয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী, এবং সেই অনুযায়ী উনি প্রত্যেকটা লোক সেট করেছেন। সেই লোকগুলো এখনো পর্যন্ত বসে আছে। তাহলে আপনি কাজ করবেন কিভাবে? তাহলে কাজ করা এরপর মধ্যেও উনি যখন বলেন যে হ্যাঁ আমি কমিশন করছিলাম ১০টা, কমিশন রিপোর্ট দিয়েছে, যেমন ধরেন বিডিআর কমিশন তার রিপোর্ট দিতে পারছে, সেটা হচ্ছে সাকসেস। দিস ইজ হোয়াট ইজ সাকসেস। উনি যখন বলেন সাকসেস, আমি ওটাকেও অ্যাকসেপ্ট করি। কিন্তু এখন যেটা লাস্ট ওনার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে গণভোট, যেটা হবে একই দিনে, যেটা আগে হওয়ার কথা ছিল বিএনপির মানে অসহযোগিতার কারণে ওটা একই দিনে চলে গেছে। আসলে বিএনপির অসহযোগিতার কারণে আমি বলবো না, এটা অসহযোগিতা হচ্ছে ইন্ডিয়ার অসহযোগিতার কারণে, রয়ের অসহযোগিতার কারণে। কারণ রয়ের প্লট করা কিছু লোক এই বিএনপিতে বসানো আছে, তারা এই বক্তব্যগুলো বারবার নিয়ে আসেন, তারাই এইগুলোকে চালু করেন, কারণ তাদের নেতা তো দেশে নাই, তাদের নেতা আছেন দেশের বাইরে। আর আমাদের যে নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনিও কোনো এখানে কন্ট্রিবিউশন রাখতে পারছেন না, এই সুযোগটাই নিচ্ছে তারা। এই সুযোগের কিন্তু আমরা দেশবাসী আমাদের ভবিষ্যৎ নিজেদের কাছে নির্ধারণ করতে হবে। আমরা এই নেতার জন্য শুধু বসে যেন না থাকি, আমরা নিজেরাও যেন নিজেদের কাজটা ঠিক মতো করি। আমরা নিজেরাই যেন কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে যেন অ্যালার্ট হয়ে যাই, আমাদের আশপাশে এরকম কোনো ঘটনা যাতে ওরা ঘটাইতে না পারে। ইভেন সেনাবাহিনীও যেন যেন এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে যে ওনারা ইন্ডিয়ার কথা শুনে এই ওয়াকার সাহেব ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়ায় গেলে এবং ইলেকশন করতে দিবেন না, এরকম যেন শব্দ না উচ্চারণ করতে পারেন। সেই জন্য আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে। সেই জায়গাগুলো আমাদেরকে খুব কঠিনভাবে একটা গার্ড তৈরি করে ফেলতে হবে, যাতে হাদির ঘটনা দিয়েই যেন আমরা নিজেরা অ্যালার্ট হয়ে যাই, ওরা যেন আমাদেরকে ভয় দেখাতে না পারে, উল্টা যেন আমরা তাদেরকে ভয় দিতে পারি যে না দেখো তোমরা আমাদের মতো এরকম ১০টা সৈনিককে শহীদ করে দিতে পারো। ১০টা কেন, আমরা তো অলরেডি ১৫০০ লোক মারাই গেছে হচ্ছে এই জুলাই মাসে, জুলাই আন্দোলন। তার মানে কি আমরা কি আর ১৫০০ জীবন দিতে পারবো না? দরকার হলে আরো ১৫,০০০ জীবন দিব, কিন্তু তারপরেও আমরা এই দাসত্ব মেনে নিব না ইন্ডিয়ার। এইটা আমাদেরকে পরিষ্কার হতে হবে। এখানে পরিষ্কার হতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ আর নাই। বাংলাদেশ আওয়ামী লীগ দাসত্ব করছিল এবং আমাদেরকে দাস বানায় রাখছিল বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। সেই আওয়ামী লীগকে আমরা ফেরত আনবো না, সেটা যে কোনো রিফর্মে হোক। আর যারা আন্ডারগ্রাউন্ডে গেছে তাদেরও ভাই ব্রাদার এখানে বাংলাদেশে থাকে,
প্রত্যেক বাড়িতে বাড়িতে যে খোঁজ নেবেন যে কোন কোন ছেলে নাই, কোন কোন আওয়ামী লীগের লোক বাইরে গেছে, তার মানে বুঝে নেবেন যে এরা আন্ডারগ্রাউন্ডে কাজ করতেছে। ওই লোকগুলোকে হ্যাঁ, আপনি যে বলছেন যে তাদেরকে, তারা জেলে ছিল তাদেরকে মানে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে জামিন দেওয়া হ্যাঁ, হয়েছে। প্রত্যেকটা ওই যে আমি তো বলেছি যে বিএনপির যত পিপি সবগুলো পলিটিক্যাল পিপি নেওয়া হয়েছে, এবং পিপি গুলো যতগুলো জামিন করাইছে সবগুলো পয়সা নিয়ে জামিন করাইছে, সব আওয়ামী লীগের লোককে তারা মানে জামিন করে দিয়েছে। এই লোকগুলোকে দিয়ে কি করতেছে, এখন এইসব সন্ত্রাসী কাজ করানো সম্ভব হচ্ছে। এখন তাকে তো জিজ্ঞেস করলে সে বলবে যে আমি কিছু জানি না, ও এটা আইনের ফাঁকে সে পেয়েছে। আইনের ফাঁকে না, আপনি একটা দেশকে ধ্বংস করার জন্য অংশগ্রহণ করেছেন, আপনি এটার জন্য যথেষ্ট দায়ী। প্রত্যেকটা লোক যারা এরকম অন্যায় কাজ করতেছে প্রত্যেকটা মানুষ দায়ী। এই প্রত্যেকটা মানুষের দায়ী দায়িত্ব থেকে এখন জেগে ওঠার সময় আসছে। এই ইলেকশন পর্যন্ত মানুষকে জেগে থাকতে হবে, ঘুমাইলে হবে না। এত আরাম আমরা মানে যদি আমরা ভবিষ্যৎ আরাম চাই, তাহলে এখন আরামটাকে হারাম করে দিয়ে নিজেদেরকে সিকিউরিটি গার্ড হয়ে যেতে হবে। প্রত্যেক তাহলে দেশকে বাংলাদেশকে এই ধরনের বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। কারণ আইন উপদেষ্টা তো, স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখন পর্যন্ত কিছুই বলছে না, যে ওনার ফেলিওর যে সেটাও তো বলছে না। আমরা নূরের ঘটনা কি হলো, যে যে কয়েকটি ঘটনা এবং আজকে যে হাদির ঘটনা, আমরা তো কোনো, আমি দেখি নাই, আপনার চোখে পড়েছে কিনা ওনার কোনো স্টেটমেন্ট। তারপরে যে এই যে যাদেরকে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা পালিয়ে গেল, মানে পালিয়ে গেল বাকি, যাই হোক, পালিয়ে গেল, বাড়িতে নাই মানে তো পালিয়ে গেল। তারপর অস্ত্রগুলো উদ্ধার হয়নি। তো এমনও ইনফরমেশন আছে যে অনেক অস্ত্র আওয়ামী লীগ নিজেও রেখে গেছে বিভিন্ন জায়গায়। তো এগুলো কি আপনি মনে করেন না, আপনি যদিও বলেছেন যে দুই উপদেষ্টার ফেলিওর হিসেবে এখন দেশটা একটা বিপদের মধ্যে আছে, সেই বিপদের মধ্যে থেকে ওনারাই তো বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো গতকালকেই বললেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, এটা বারবারই বলছেন। শোনেন, আমি খুব স্পেসিফিকলি বলবো, সেটা হচ্ছে বিডিআর ইনসিডেন্টের মাধ্যমে আমাদের দেশকে আসলে 15 বছরের দাসত্বর মালাটা ওই দিনকে পরানো হয়েছিল। মানে ইন্ডিয়ার মাধ্যমে একটা হচ্ছে 111-এর একটা মানে সোকল মানে মইনু আহমেদের মাধ্যমে একটা সরকার চালানো হয়েছিল, এবং তার পরবর্তীতে আরেকটা কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে ওই ইলেকশনে আওয়ামী লীগকে নিয়ে আসা, এবং পরবর্তীতে এনশিওর করা হয়েছিল যে আমরা দাসত্ববাদে কেউ মুখ খুলবো না, আমাদের সবাইকে ভীতু তৈরি করা হবে জাতিগতভাবে। সেটা করা হয়েছিল এই 25শে ফেব্রুয়ারি বিডিআর কার্নেজের মাধ্যমে। কিন্তু সেই জায়গার থেকে যেহেতু আমরা উত্তরণ হতে যাচ্ছি, সেই বিডিআর কমিশনে একটা রিপোর্ট বের হয়েছে, এবং সেখানে যেহেতু আমরা উল্লেখ করতে পারছি যে এটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ছিল, রয়ের ইনফ্লুয়েন্স ছিল, সেখানে যেহেতু দেখাতে পারতেছে যে সেখানে কিছু অফিসার, বাংলাদেশের মানে মিলিটারি অফিসারও বিক্রি হয়ে গেছিল, তারা আগের থেকে এই জিনিসগুলোকে তারা মানে এদের সাথে জড়িত হয়ে গেছিল। তার মানে হচ্ছে এখন পরিশুদ্ধ হওয়ার সময় চলে আসছে। এগুলোকে সকলগুলোকে পানিশমেন্ট দিয়ে, যারা বাংলাদেশি না তাদেরকে বাংলাদেশ থেকে আইদার পানিশমেন্টের মাধ্যমে শুদ্ধ করতে হবে, আর না হলে এই অর্গানাইজেশনগুলো আর কখনোই আমাদের হয়ে আর কাজ করবে না। এটা একটা রাইট টাইমে দাঁড়ায় যেতে হবে। এবং হাদি হচ্ছে সেই ব্যক্তি, হাদি একমাত্র মানে মুখ দিয়ে বলে উঠেছিল যে ওয়াকার সাহেব, আপনি যদি একবার কু করার চেষ্টা করেন, তাহলে প্রত্যেকটা মানুষ যে সেনাবাহিনীর ওখান থেকে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে। আমি সেম জিনিসটা বলে দিচ্ছি আবার হাদির হয়ে, প্রত্যেকটা যদি সেনাবাহিনী এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করে যে ইলেকশন বন্ধ করে দিয়ে তারা ইউনূস সাহেবকে সরাই দিয়ে ইন্ডিয়ার গভর্নমেন্টের লালিত পালিত বলে আরেকটা গভর্নমেন্ট নিয়ে আসবে, তাহলে প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীকে খুলে ফেলাই দেবে। আমি নিজে সেনাবাহিনী অফিসার হিসেবে আমি নিজে চ্যালেঞ্জ করতেছি যে আমি একজন প্রাক্তন অফিসার হিসেবে, কিন্তু সেনাবাহিনী যদি বিকৃত হয়ে যায়, সেনাবাহিনী যদি নিজের দেশের না হয়ে আরেক দেশের হয়ে দাসত্ব করে, তাহলে ওই সেনাবাহিনী আপনার দরকার নাই। ওই সেনাবাহিনীকে আপনি চ্যালেঞ্জ করেন। সেনাবাহিনীর অস্ত্র আছে, তাতে কি হয়েছে? অস্ত্র তো গুলি আছে, তাতে কি হয়েছে? আপনার তো বুক আছে, আপনি কয়েকটা শহীদ হয়ে গেলে আপনাকে যদি আপনি দেশ রক্ষা করতে পারেন, আপনি গর্বের সাথে বলতে পারবেন যে আমি বেঁচে আছি। আমি যেমন এখনো পর্যন্ত আমি তাড়িত হয়ে দেশ ছাড়া হয়ে, তারপর তো আমি এখনো আপনাদের সামনে স্পষ্টভাবে বসে বলতেছি যে আমরা দাসত্ববোধ দিব না। তা আপনি ওটা বলেন, শপথ নেন দাসত্ববোধ নেবেন না, দেখবেন এরকম হাদির মতো লোক ফেরত আসবে। আমরা হাদিরকে বাঁচায় নিয়ে আসতে পারবো। আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমাদের হাদিকে ফেরত দেবেন। তো আমি আপনাদের মাধ্যমে আল্লাহর সবার কাছে দোয়া চাইছি যেন হাদি ফেরত আসেন। কিন্তু হাদি যদি শহীদ হয়ে যান, থামবেন না, হাদির স্থানে আরেকজনকে হাদি দাঁড় করায় দিবেন। আরেকটা হাদি দাঁড়ায় যাবে ওই 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 আসনে দাঁড়ায় যাবে, যাতে মির্জা আব্বাস হেরে যায় এবং প্রমাণিত হয় যে হাদিস সঠিক ছিল।